আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা এক টেবল থেকে কিভাবে একটা টেবল তৈরি করা হয়, তারপর হচ্ছে টেবলের ডিজাইন টুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ? তো আজকে আমরা টেবলের পরবর্তী যে ধাপটা রয়েছে অর্থাৎ লেআউট অপশনের কাজগুলো আমরা আ প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যাল ভাবে দেখার চেষ্টা করব। তো এখানের মধ্যে আমরা একটা টেবল অলরেডি তৈরি করে রেখেছি বুঝানোর সুবিধার জন্য। তো আমরা যদি লেআউটে যাই, দেখেন এই লেআউটের বড় অংশটাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন এটা হচ্ছে টেবল ডায়ালগ বক্স, এটা হচ্ছে রো এন্ড কলামস, এটা মার্জ, এটা সেল সাইজ, এটা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ডাটা। এভাবে ভাগ করা হয়েছে বোঝার সুবিধার জন্য। তো আমরা যখন একটা টেবল তৈরি করি, দেখবেন আপনি টেবল তৈরি করে ফেলেছেন, এমনও হতে পারে যে আপনার একটা কলাম বাড়ানোর প্রয়োজন অথবা একটা কলাম ডিলিট করার প্রয়োজন হচ্ছে, একটা রো বাড়ানোর প্রয়োজন হচ্ছে, একটা রো কমানোর প্রয়োজন হচ্ছে। এভাবে আমাদের অনেক ধরনের মডিফিকেশন এবং কাস্টমাইজেশন এর জন্য প্রয়োজন হতে পারে। তো ধরে নিলাম আমার এখানে একটা কলাম বাড়ানোর প্রয়োজন। সেকশনের ডান পাশে বা সেকশনের পরে। তো কার্সরটা আমি সেকশনে রাখলাম। এরপর লেআউটে যাওয়ার পর যদি আমি ইনসার্ট রাইট দিই, তাহলে আমার ডান পাশে একটা কলাম বাড়বে। আবার সেকশনে কার্সরটা রেখে যদি আমি ইনসার্ট লেফট দিই, তাহলে বাম পাশে একটা কলাম বাড়বে। অর্থাৎ কার্সরটা আপনি যেখানে রাখবেন, লেফট দিলে তার বামে একটা কলাম বাড়বে, রাইটে ক্লিক করলে ডানে একটা কলাম বাড়বে। আবার আপনি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিটে যদি আপনি ডিলিটে ক্লিক করেন, এই ডিলিট থেকে ডিলিট কলাম, তাহলে কলাম ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে যদি আবার ডিলিট কলাম দেন, তাও ডিলিট হয়ে যাবে। এটা ছিল আমাদের কলাম বাড়ানো কমানোর কাজ। এরপর হচ্ছে আসেন রো। আমরা যদি রো সাধারণত সবার নিচে বাড়ানোর প্রয়োজন হয়, তো আপনি সবার নিচে কার্সরটা রেখে যদি কিবোর্ড থেকে ট্যাবটা ধরে রাখেন, চেপে ধরে রাখেন, দেখবেন এখানের মধ্যে রো বাড়তে থাকবে। আবার আপনি প্রয়োজন হলে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে ফেললেন। তো এটা তো ট্যাব দিয়ে নিচে বাড়ানো। যদি মাঝখান থেকে আপনি একটা রো বাড়াতে চান, যে এটার নিচে আপনি একটা রো বাড়াবেন, কার্সরটা রাখার পর লেআউটে যান, এরপর হচ্ছে আপনার ইনসার্ট অ্যাবভ। কার্সরটা তো আমরা বুঝলাম। আর যদি ইনসার্ট অ্যাবভ দিই, তাহলে আমার উপরে একটা রো বাড়বে। আর যদি কার্সরটা এখানে রেখে ইনসার্ট বিলো দিই, তাহলে তার নিচে একটা রো বাড়বে। কলাম হচ্ছে লেফট রাইট আর রো হচ্ছে অ্যাবভ এবং বিলো। হ্যাঁ, যেখানে কার্সরটা আমরা রাখবো ওটা আপ দিলে, ওটার অ্যাবভ দিলে উপরে বাড়বে, বিলো দিলে নিচে। আবার সেম কার্সরটা রেখে আপনি ডিলিটে গিয়ে যদি ডিলিট রো দেন, ডিলিট হয়ে যাবে। কার্সরটা রাখলেন, ডিলিট রো। এভাবে হচ্ছে কলাম রো আমরা বাড়াতে এবং কমাতে পারবো। এরপর অপশন দেখতে পাচ্ছি আমরা মার্জ সেলস। মার্জ সেলস মানে কি? আমরা বলেছিলাম আগে ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হয়। আর মার্জ সেল হলো কয়েকটা সেলকে সিলেক্ট করে যদি আপনি একটা করতে চান। যদি উদাহরণস্বরূপ বলি, ধরেন আমার সেকশনের পর আমি আরো দুইটা কলাম এখানে বাড়াইলাম, ইনসার্ট রাইট, দুইটা। তো আমি এই সেকশনের পুরো তিনটা সেলকে সিলেক্ট করে একটা করব। তাহলে তিনটাকে সিলেক্ট করে যদি আমি এখানে মার্জ সেল করি, দেখেন তিনটা মিলে আমার একটা হয়ে গেল। তিনটা মিলে আমার একটা মাত্র সেল হয়ে গেল। এই যে, তো সেকশন এখানে আমি লিখলাম ধরেন এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। খুব সুন্দর। আবার আপনি হয়তো কোন একটা জায়গায় এভাবে করছেন যে আপনি সেল মার্জ এভাবেও করতে পারেন, যে আমি তো করলাম পাশাপাশি। আপনি চাইলে এখানে টপ টু বটম করতে পারেন। এই যে সিলেক্ট করার পর যদি আপনি মার্জ সেল করেন, তাহলে এভাবেও কিন্তু মার্জ হয়ে যাবে। আবার যদি এখান থেকে কয়েকটা ঘরকে সিলেক্ট করে মার্জ করেন, এখানেও হয়ে যাবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অনেকগুলো টেবলের মধ্যে কিছু কাস্টম সেল করি, কিছু স্প্লিট সেল করি, কিছু মার্জ সেল করি, অনেকগুলা কাজ করি। তো আমরা আমরা এখন বুঝতে পারলাম যে আমার কয়েকটা ঘরকে সিলেক্ট করে মার্জ করলে ওই সেলগুলো একসাথে হয়ে একটা সেল হয়ে যায়। এরপর তার বিপরীত আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের স্প্লিট সেলস। অর্থাৎ একটা সেলকে যদি আপনি কলাম রোতে বিভক্ত করতে চান একটা সেলকে, তো আমি এখানে একটা সেল রাখলাম, কার্সরটা রাখলাম। এবার দেখেন স্প্লিট সেলসে যাব। ওরা আবার আমাকে বলবে নাম্বার অফ কলামস। ওই সেলসের মধ্যে আপনি কয়টি কলাম চাচ্ছেন? ধর আপনি রাখলেন ৩টা, নাম্বার অফ রো কয়টা রাখলেন? ২টা, ওকে দিলেন। তাহলে কি হলো? তাহলে এই একটা সেলের মধ্যে দেখেন আপনার ৩টা কলাম ২টা রো হয়ে গেল। তো আপনি যদি আরো চান আরো বাড়াইতে পারেন। তো আপনি স্প্লিট সেলসে গেলেন, যাওয়ার পর এখানে কলাম রাখলেন ৩টা,
রো রাখলেন 3টা, ওকে দেন, তাহলে হয়ে গেল। তো আপনি এখানে এটা কেন যে আপনি এটা তখনই প্রয়োজন হয় যে একটা সেলের মধ্যে দেখবেন আপনি এখানে লিখলেন এ, এখানে লিখলেন বি, এখানে লিখলেন সি, তারপর এর ভ্যালুটা আপনি পাস করলেন 10, 20, 30, এভাবে করে কোন একটা কাজের আপনি নমুনা দেখতে পেলেন, তখন আপনি এটা সেম টু সেম কিভাবে করবেন? তখন আপনাকে মাথায় রাখতে হবে একটা সেলের মধ্যে আমরা স্প্লিট সেলস এর সাহায্যে ওখানে আমরা আবার একটা টেবল তৈরি করতে পারি। আবার মার্জ সেলস যখন প্রয়োজন হবে যে আমার 3টা সেলকে একটা করে ফেলবো, তখন মার্জ সেলস এর সাহায্যে আপনি 3টা সেলকে একটা করে ফেলবেন। তাহলে এইটা গেল আমাদের মার্জ সেল, আর হচ্ছে স্প্লিট সেলস। একটা স্প্লিট টেবলের কাজ কি? স্প্লিট টেবলের কাজটা হলো টেবল থেকে টেবলকে ভাগ করা। যেমন এই পুরোটা মিলে আমার একটা টেবল, আপনি যদি এখানে স্প্লিট টেবল দেন দেখবেন এটা ভাগ হয়ে গিয়েছে। আবার এই যে ভাগ হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখানে কার্সরটা রেখে কি দেন, স্প্লিট লেআউটে যান, স্প্লিট টেবলে দেন, ভাগ হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখানে কার্সরটা রেখে ব্যাক স্পেস দেন, আরেকটা ব্যাক স্পেস, হচ্ছে না, ডিলিট দেন, আবার একসাথে হয়ে গেল। ব্যাক স্পেস দেন, হচ্ছে না, ডিলিট দেন, আবার একসাথে হয়ে গেল। এই যে এই টুলস গুলোর সাহায্যে আপনি একটা টেবলকে বিভিন্নভাবে কাস্টমাইজ এবং মডিফাই করতে পারবেন। এরপর আসি আমরা অটো ফিট। এটা কাজটা কি? আমি আন্ডু দিয়ে, এখান থেকে আন্ডু দিয়ে আমি টেবলটাকে আবার সিম্পল যেভাবে ছিল ওভাবে নিয়ে আসলাম। ওকে, এবার লেআউটে যাচ্ছি অটো ফিট। অটো ফিটে যখন আমরা যাব, একটা হচ্ছে অটো ফিট কন্টেন্টস, ক্লিক করলে আমার প্রতিটা কলামের যে লেন্থ আছে টেক্সটের, যেমন এটার লেন্থ, এরপরের লেন্থ, ওই লেন্থ অনুযায়ী টেবলের উইডথটা ফিক্সড হয়ে যাবে টেক্সট অনুযায়ী। আবার যদি আপনি এখানে টেক্সট বাড়ান, বাড়বে। আবার যদি এখানের মধ্যে বাড়ান, কলামের উইডথ বাড়বে। হ্যাঁ, আর আপনি যদি এভাবে না করে অটোফিট কন্টেন্ট না দিয়ে অটোফিট উইন্ডো দেন, তাহলে স্ক্রিনের মার্জিনের যে সাইজটা আছে লেফট থেকে রাইট, পুরোটাকে সে জায়গাটা দখল করে নিবে, পুরো টেবলটা। এবার যদি আপনি এখানে লেখেন ও নিচে আসবে, কিন্তু পাশে বাড়বে না, কারণ পাশে তো তার জায়গা নেই বাড়ার। না, এটা বেড়েছে। এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ফিক্স কলাম উইথ করে দিতে হবে না বাড়ার জন্য। ফিক্স কলাম উইথ, অটোফিট উইন্ডো না। আমি যদি এখানে সিলেক্ট করার পর অটোফিটে গিয়ে যদি ফিক্স কলাম উইথ করে দিই, অর্থাৎ বর্তমানে কলামের যে উইথটা আছে, প্রস্থটা আছে, ওইটা আর বাড়বে না, তাহলে আপনি দেখেন নিচে নামবে, কখনোই আর বাড়বে না। এই যে বাড়বে না। কিন্তু আপনি চাইলে মাউস দিয়ে করতে পারবেন, এই যে মাউস দিয়ে ধরে বাড়াতে পারবেন, কিন্তু লিখতে লিখতে অটোভাবে যেটা বাড়ে ওটা বাড়বে না। তাহলে আমরা যেটা শিখলাম এখান থেকে সেটা হলো কি, অটোফিটের মধ্যে একটা অটোফিট কন্টেন্ট টেক্সট অনুযায়ী সে উইথ নিয়ে নিবে, আর হচ্ছে অটোফিট উইন্ডো, সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নিবে। এরপর আরেকটা হচ্ছে আপনার ফিক্স কলাম উইথ, অর্থাৎ আপনি আপনার টেক্সটকে কলামটাকে আপনার মতো করে সাজালেন, যেমন সেকশনটাকে আপনি একটু বড় করলেন, এটাকে একটু ডানে নিলেন, রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ছোট করলেন, ক্লাসকে একটু বড় করলেন, নামটাকে একটু বড় করলেন, এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সাজালেন। এবার আপনি চাচ্ছেন না এখান থেকে যেন আর বড় ছোট না হয়, তাহলে আপনি সিলেক্ট করে অটো ফিট ফিক্স কলাম, তাহলে আপনি আর বাড়বে না, নিচে নামবে। আর মাউস দিয়ে চাইলে আপনি বাড়াতে পারবেন, কিন্তু ওই যে অটো ভাবে যেটা উইথ ইনক্রিজ হয় ডিক্রিজ হয় এটা হবে না। ওকে, তাহলে আমাদের অটো ফিটটাও আমরা দেখলাম, এটা খুবই কার্যকরী। তারপর আসেন হাইট এবং উইথ। হাইট হচ্ছে রো এর জন্য, উইথ হচ্ছে কলামের জন্য। তো আমি যদি এখানে কার্সরটা রেখে হাইট বাড়াই, দেখবেন আমার রোর হাইট বাড়বে। আর আমি যদি পুরো টেবলকে সিলেক্ট করে, পুরো টেবলটাকে যদি সিলেক্ট করে হাইটটা বাড়াই, তাহলে পুরোটা হাইট বাড়বে। এই যে বাড়ছে। আপনারা হয়তো প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন এই ইফেক্ট গুলো দিচ্ছে, কিন্তু আপনার এখানে হচ্ছে না। কারণ একটাই সম্ভাব্য কারণ একটাই হতে পারে, আপনি প্রপার ভাবে সিলেক্ট করছেন না হয়তো। আপনি দেখবেন আপনার কার্সরটা কোথায় আছে, এই জায়গায় একটু খেয়াল করবেন, দেখবেন আপনি ইফেক্ট দিচ্ছেন আর কাজ হচ্ছে আর আপনার ভালো লাগছে। তো এরপর ঠিক একইভাবে উইথ কলামের ক্ষেত্রে ক্লিক করলাম, উইথ বাড়ছে, ডাউন করলাম, কমছে, ঠিক একইভাবে। আবার মাউস দিয়েও করা যায়। তো এখান থেকে করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি স্পেসিফিক করে বলে দিতে পারবেন যে আমার এত পয়েন্ট উইথ প্রয়োজন বা এত ইঞ্চি প্রয়োজন। হয়তো এমন কোনো কাজ হতে পারে যে আপনাকে কলামের উইথটা, ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে আমার এই কলামের উইথ এত, এই কলামের উইথ এত, তখন আপনি কিভাবে করবেন? এইভাবে মাউস দিয়ে তো আপনি আর মানে হুবহু 100% করতে পারবেন না, তখন এখান থেকে উইথ বসে আপনি করতে পারবেন। এরপর আসেন ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম।
একটা কাজ কি, এই ডিস্ট্রিবিউট কলাম যদি দিই তাহলে হবে আমার প্রতিটা কলামের সাইজ এভারেজ হয়ে সমান হয়ে যাবে, মানে কোনোটাতেই কোনোটা বড় ছোট না। এটা হচ্ছে এমন হতে পারে যে আপনি একটা টেবল করছেন, তো আপনার প্রতিটা কলামের হেডলাইনটা যতই ছোট হোক না কেন কিন্তু উইডথটা একই থাকতে হবে। আমরা তো এর আগে যেটা দেখেছি, স্টোর নেমের জন্য বড় করে দিয়েছি, ক্লাসের জন্য ছোট করে দিয়েছি, সেকশনের জন্য বড় করে দিয়েছি, এভাবে করেছি। এখন এটা এই অপশনটা ক্লিক করলে আপনার উইডথ কি হয়ে যাবে, সবগুলো সেম হয়ে যাবে। আর যদি ডিস্ট্রিবিউট রো দিই, সেম কেস, মানে রো এর বেলায় আমি প্রথম রোটা একটু বড় করে দিলাম বুঝার জন্য, এটাকে আমি আর একটু ছোট করে দিলাম। তো আমি এটাকে সিলেক্ট করে যখন ডিস্ট্রিবিউট রো দিব, তাহলে সবগুলো রো একই হাইট হয়ে যাবে, সবগুলো কলাম একই হয়ে যাবে। এটা হচ্ছে এটা এই ফাংশনের কাজ। এরপর পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর এখানে একটা আছে অ্যালাইনমেন্ট। যেমন এটা ক্লিক করলে দেখেন আমার এই সেলের কতটুকু জায়গা, কিন্তু টেক্সট আছে সবার উপরে। আপনি এটাকে সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করেন মাঝখানে সেন্টারে আসবে। এই যে দেখেন সেন্টার রাইট, সেন্টার লেফট, আরেকটা হচ্ছে টপ, টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট। অর্থাৎ এটা হচ্ছে উপরের দিক থেকে লেফটে, সেন্টারে, রাইটে। এটা হচ্ছে মাঝখানের দিক থেকে সেন্টারে, রাইটে, লেফটে। আর নিচের পার্টটা হলো বটম থেকে লেফটে, সেন্টার, রাইটে। তো এগুলো আমি কিভাবে বুঝলাম, দেখেন এখানে কিন্তু ওরা খুব সুন্দর করে লিখে দিয়েছে যে অ্যালাইন বটম সেন্টার, মিডল সেন্টার। আপনি মাউস দিয়ে হোভার করলে না একদম ইজিলি কাজগুলো করতে পারবেন। এই কাজগুলা খুব সহজই নয়, আবার খুব কঠিনও নয়। আপনি একটু মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করেন, ধরে ধরে যদি প্র্যাকটিস করেন, আপনার চলে আসবে। এরপর আসি টেক্সট ডিরেকশন। অর্থাৎ আমরা এমনও কলাম আছে, অনেকগুলো খতিয়ান করতে হয় এমএস ওয়ার্ড এর মধ্যে, জায়গা জমিন বা বিভিন্ন ক্ষেত্রে হিসাব নিকাশের জন্য হতে পারে। তখন দেখা যায় যে অনেকগুলো কলামের নাম বড় থাকে, অনেক বেশি কলাম থাকে, আমার কলামের নামটা এভাবে লিখতে আমরা জায়গা পাই না। তখন এই টেক্সট ডিরেকশন এর মাধ্যমে আপনি এটা ক্লিক করলেন, এটা দেখেন এভাবে হয়ে যাবে লম্বালম্বি ভার্টিক্যালি। আবার টেক্সট ডিরেকশন দেন এভাবে আসবে, আবার টেক্সট ডিরেকশন আবার আগের জায়গায়। এই যে দেখবেন অনেকগুলো কাজ আছে এভাবে। এরপর হচ্ছে সেল মার্জিন। আমরা তো এখানে দেখলাম যে কলামের হাইট, উইডথ, এখান থেকে কলামের উইডথ, তারপর রো হাইট, এগুলো তো আমরা এখান থেকে দেখলাম। তো আরেকটা হচ্ছে সেল মার্জিন। প্রতিটা সেলের যদি আপনি একটা গ্যাপ দিতে চান, সেল মার্জিনে যান। এবার আপনি জিরোর জায়গায় দিলেন 2 2 2 2, ওকে দেন। দেখেন এক একটা সেল কত বড় বড় হয়ে গেল। আর আপনি যদি সেল মার্জিনে যাওয়ার পর ধরুন এখানে গেলেন, সেল মার্জিনে গেলেন, একটু একটু করে বাড়াইলেন। আমরা বেশি দিয়ে দিয়েছি তাই বুঝে যায়নি, ওকে দেন। ওই অনুযায়ী সেলের মার্জিনটা হবে চারপাশে। আর তো এখানে সুন্দর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি সেল মার্জিনে যাওয়ার পর অ্যালাউ স্পেসিং বিটুইন সেলস, এটা যদি দেন, এটা দেওয়ার পর যদি আপনি এখানে একটা স্পেস দেন, তাহলে হবে কি, প্রতিটা পুরোটাতে একটা টেবল, প্রতিটা সেল আলাদা আলাদা সুন্দর করে ঘর হয়ে যাবে। এটা একটা খুব সুন্দর কাজ, প্রয়োজন হতে পারে। আচ্ছা, এবার আসেন শর্ট। এই শর্টের কাজটা কি? শর্টের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একটা লিস্ট তৈরি করেছেন নামের, দেখা গেল যে আপনার প্রয়োজন হচ্ছে এ দিয়ে যে নামগুলো শুরু হয়েছে এগুলো আগে থাকবে, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে। অথবা আপনি একটা রোল নাম্বার তৈরি করলেন, হয়তো কারো রোল আগে ছিল 7, এরপরে চলে গেছে 3, এরপর চলে গেল ধরেন 9, এভাবে এরপরে চলে গেল আপনার 5, এরপরে চলে গেল আপনার এভাবে এলোমেলো করে। তো আপনি যদি এই কাজটাকে যদি সর্টিং করতে চান, ফিল্টারিং করতে চান, যে আমার 1 সিরিয়াল থেকে আগে শুরু হবে, তারপর উল্টা থেকে শুরু হবে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং, সিলেক্ট করার পর যদি আপনি শর্টে যান, এই যে অ্যাসেন্ডিং এ ক্লিক করলে তাহলে হবে কি 3 5 6 7 9 এভাবে আসলো। আবার সিলেক্ট করার পর যদি আপনি শর্টে যান, তাহলে ডিসেন্ডিং যদি দেন তাহলে তার উল্টা থেকে আসবে 9 7 6 5 3। এটা হচ্ছে সর্ট করার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি এটা এইভাবে না করে যদি ম্যানুয়ালি করতে যান, আপনার অনেক সময় লাগবে, আবার ভুলও হতে পারে। এজন্য আমরা শর্টের মাধ্যমে করতে পারি। এরপর আসেন কনভার্ট টু টেক্সট।
আমরা একটা ট্যাবলের সাহায্যে খুব সুন্দরভাবে ট্যাব সেটিং করে কাজ করতে পারি, কিন্তু আপনি ট্যাবল আকারে এটাকে প্রিন্ট করবেন না। আপনি প্রিন্ট করবেন জাস্ট মানে হোয়াইট পেজে, কোনো বর্ডার থাকা যাবে না। তাও আপনি এই ট্যাবলটাকে সিলেক্ট করে যদি কনভার্ট টু টেক্সট দেন, এরপর ওকে দেন, দেখবেন ট্যাবলটা গায়েব হয়ে গেল। প্রিন্টে গিয়ে চেক করেন, কোনো ট্যাবল কিন্তু নাই। এটা আমরা সিভি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। আন্ডু দিয়ে আবার দেখাইলাম। এটা হচ্ছে জাস্ট মানে এটা কনভার্ট টু টেক্সট। আরেকটা হচ্ছে ফর্মুলা, মানে সূত্র। হয়তো এমন কোনো কাজ আপনি করেছেন, কোনো একটা ইনভয়েস তৈরি করেছেন যেখানে আপনাকে হিসাব নিকাশে কিছু কাজ করতে হচ্ছে। যেমন আমি এখানের মধ্যে কিছু অ্যামাউন্ট বসালাম, আর নিচের ঘরে আমাকে এখানে যোগ করতে হচ্ছে। নিচের ঘরে যোগ করতে হচ্ছে। তো আমরা এগুলো যদি সবগুলো যোগ করতে চাই, তাহলে ফর্মুলাতে ক্লিক করে ওকে দিলাম, তাহলে আমার দেখেন এখানে যোগফল চলে আসলো। আমরা সিম্পল একটা যোগফল বসাই, 100, 200, 300, 100। তাহলে কত হয়? 100, 200, 300, 600, 700। দেখি ফর্মুলাতে ক্লিক করে আসে কিনা। এই যে 700 চলে আসলো। আবার শুধু এখানে আবার আমরা মডিফাই করতে পারি যে আপনি সাম দিলে যোগ হইল। যদি আপনি এখানে এমন হচ্ছে যে আপনি সবচেয়ে বড় সংখ্যাটা জানার জন্য আপনি এখানে লিখলেন ম্যাক্স, ওকে দিলেন, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা দেখাবে। মিন দিলে মিনিমাম। এটা আমরা এক্সেলে দেখব। এক্সেলে কত রকমের ফর্মুলা আছে, কত রকমের কাজ করা যায়। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে আমাদের মোটামুটি কাজগুলা শেষ। এখানে একটা আছে সিলেক্ট, সিলেক্ট সেল, তারপর হচ্ছে কলাম দিলে কলামকে সিলেক্ট করবে, রো দিলে ওই রো গুলাকে সিলেক্ট করবে, টেবল দিলে টেবলকে সিলেক্ট করবে। আর হচ্ছে প্রপার্টিস। এখন আমরা যে কাজগুলো করেছি না, এগুলো এখান থেকেও কিন্তু করা যায়। তো এখান থেকেই সাধারণত আমরা করি, ওখান থেকে করি না। তো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, নোট করবেন, দেখবেন আপনাদের জন্য কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা যে এই এক্সাম্পল গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আমরা আবার প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় কিন্তু আলোচনা করব, তবে এরকম ডিটেলস আলোচনা করব না। হ্যাঁ, জাস্ট আমরা আবার এগুলোকে রিপিট করে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজগুলো করব। সে পর্যন্ত একটু ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।